লালবাগ কেল্লা থেকে বের হয়ে একদম আমরা সরাসরি আহসান মঞ্জিলে চলে আসি। কারণ লালবাগ কেল্লাতে এসেইছি, সেখানে পাশেই আহসান মঞ্জিল। সেখান থেকে এইটা না দেখে আসলে ফিরে যাওয়াটা একদমই বোকামি ছিল। তো এই ভেবে আমাদের চলে আসা। আমাদের আসতে প্রায় ১ ঘন্টা লেগেছিল। রাস্তা কিন্তু খুবই কম। কিন্তু এই যে পুরান ঢাকার যে জ্যাম, রাস্তাগুলো এত ছোট আর চিকন আর এত যে জ্যাম, বাপরে বাপ! আসতে যে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যা বলার মতো না। এই তো আমরা সবাই মিলে আহসান মঞ্জিলে ঢুকেছিলাম। এটা হচ্ছে মেইন ফটক, কিন্তু এটাতে আসলে ভিতরে ঢোকা যায় না। আমাদের এখন নিচ দিয়ে প্রবেশ পথ দিয়ে আমাদের ঢুকতে হবে। আসলে নিচ দিয়ে ঢুকে উপরে সবকিছু ঘুরে আমাদের এক পার্ট শেষ করতে হবে। এটা আমাদের ১ম পার্ট ছিল। এই দরজাতে আমাদের হাতে কিচ্ছু নিয়ে যেতে দেয় নাই। পানির একটা বোতলও না, একটা চিপসও না। আসলে এটা আসলে বলতে গেলে ঠিকই আছে। মানুষের কথার আসলে দাম নাই। ওরা আসলে যেখানে সেখানে খেয়ে, বাঙালি আসলে বলতে গেলে যা হয় আরকি, যেখানে সেখানে খেয়ে সবকিছু এলোমেলো করে ফেলে দিয়ে চলে যায়। আসলে প্যাকেটগুলো তো চলুন মেইন কথায় আসি। আসলে আমি আজকাল কেন জানি নার্ভাস হয়ে একটু এক কথা ২ বার বলছি। আপনারা কেউ কিছু মনে করবেন না। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুটুমতুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল গনি। তিনি তার পুত্র খাজা আবদুল্লাহর নামানুসারে নামকরণ করেন। ১৮৫৯ খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়। ১৮৭২ খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। ১৯০৬ খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠিত সিদ্ধান্ত নেন। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠির হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে ১৮৩০-এ বেগমবাজারে বসবাসকারী নওয়াব আবদুল গনি পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আবদুল গনি মার্টির অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে এটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার মাধ্যমে প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। ১৮৫৯ সালে নওয়াব আবদুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা ১৮৭২ সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি মহল ও পুরাতন ভবনটির আনন্দমহল নামে পরিচিত ছিল। ১৮৮৮ সালের ৭ এপ্রিল প্রবল ভূমিকম্পের পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটির সংযোগ করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রাণীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত পরিচালনা করে প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত ঝাঁকালো ভবন আর ছিল না। এর প্রাসাদোপরি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহু দূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত। বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছায়। এমতো অবস্থায় ১৯৭৪ সালে ঢাকার নওয়াব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রি করার পরিকল্পনা করে। সরকারের ভূমি প্রসাদ মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে পেশ করা হয়। কিন্তু শেখ মুজিব আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে ১৯৭৪ সালের ২ নভেম্বর এটি নিলামের বিক্রয় প্রস্তাব নাকচ করে দেন। আহসান মঞ্জিলের সংস্কার, সৌন্দর্য বর্ধক ও জাদুঘরের রূপান্তর শীর্ষের প্রকল্পের বাস্তবায়ন আরম্ভ হয় ১৯৮৬ সালের মার্চ মাসে। দ্বিতীয় পর্যায়ে সংস্কার কাজ শুরু হয় এবং আংশিক কাজ বাকি রেখে ২০০৬ সালে তা শেষ হয়। ২০১০ সালে সংস্কারকৃত গ্যালারি উদ্বোধন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল কালাম আজাদ। আহসান মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্দিষ্ট মূল্যে টিকিট কেটে প্রবেশ করতে হয়। অনেক তো ইতিহাস পড়লাম আর আপনাদেরকে সাথে সাথে সব গ্যালারির সবকিছু দেখানোর চেষ্টা করেছি। আসলে এখানে এত সুন্দরভাবে এগুলো সাজিয়ে রেখেছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর এই আগের যুগের জিনিসগুলো এখনো অক্ষত আছে আর এখনো দেখলে মনে হয় যে একদম কয়েকদিন আগের নতুন জিনিস এগুলো। আসলে এগুলা যত্ন করে রেখেছে বলে এরকম এত সুন্দর লাগছে দেখতে। এই যে কাঠের তৈরি যে জিনিসগুলো দেখছেন, এতে টেবিল, চেয়ার, বৈঠকখানার যে অবস্থাগুলো, এগুলার যে ফার্নিচারগুলো দেখছি সেগুলো যে এতটা সুন্দর যা বলার মতো না। আর এই যে টাইপিং মেশিনটা, এটা অনেক পুরনো, এটা দেখে বোঝা যাচ্ছে অনেক ব্যবহার হয়েছে বলে এত পুরনো। আর যে টেবিল চেয়ারগুলো দেখছেন, এগুলো তো মনে হচ্ছে যে কয়েকদিন আগে বানানো,
তারপর লাইব্রেরিও আছে অনেক, সেখানে অনেক রকমের বই আছে, হরেক রকমের বই, যা এখন হয়তো এই বইগুলো পাওয়াই যায় না, মানে পাওয়া খুবই মুশকিল। তারপর এই যে এখানে বৈঠকখানায় বসে ওনারা আহসান মঞ্জিলটা আসলেই অনেক সুন্দর, এটা আসলে বলতেই হবে। পুরনো ইতিহাস, এখানে অনেক কিছু জানার আছে। আমি এত কিছু আসলে বলতে পারলাম না। আমি যতটুকু পড়েছি ততটুকুই আপনাদেরকে বোঝাতে পেরেছি আর জানাতে পেরেছি। আর এই যে বেডগুলো দেখছেন, এগুলো এখনো এত সুন্দর অক্ষত আছে কিভাবে আমার আসলেই জানা নাই। আমি প্রত্যেকটা রুমে যাচ্ছিলাম আর প্রত্যেকটা জিনিস দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম। এটা কোনো একটা রানীর রুম হতে পারে। আর এই যে সবকিছুতেই লিখা ছিল আসলে ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ। কিন্তু এখানে গিয়ে আসলে এই ছবিগুলো দেখে আসলে ভিডিও না করে আসলে পারি নাই। আই এম রিয়েলি সরি, আসলে এগুলা ছবি তুললে হয়তো, ভিডিও করলে এখানে গিয়ে মানুষ হয়তো দেখতে পারবে না। মানে দেখতে চাইবে না আরকি। এর জন্যই হয়তো ওখানে লিখে দিয়েছে। আসলে বাঙালি তো, আসলে যেটা নিষেধ সেইটাই আসলে বাঙালিরা করে। এখানে রাজারা বসে সিংহাসনে বসে আসলে নাচ দেখতো, এরকম একটা রুম ছিল এটা। পিছনের ফটকটা আমি দেখাবো। এখানকার চেয়ারগুলো এত সুন্দর ছিল। আসলে আগে আমরা শুধু ভিডিওতেই দেখেছি রাজারা আসলে কিরকম সিংহাসনে বসতো, কেমন চেয়ার থাকতো না থাকতো এগুলা। তো ভালো লাগছিল। তারপরে তো আমরা মেইন ফটকে বের হয়ে আমরা একটু ভিডিও নিয়ে তারপর আবার আমরা চলে যাই একদম নান্না বিরিয়ানি হাউসে। আসলে ওখানে পুরান ঢাকায় গিয়ে আসলে এই বিরিয়ানিটা না খেয়ে আসলে আসলে লস হয়ে যেত। আমাদের জন্য আসলে ৩ টা হাফ প্লেট আসলে বিরিয়ানি বলেছিলাম। কিন্তু ওনাদের যে হাফ প্লেট বিরিয়ানি যে এতগুলো আমাদের কল্পনার বাইরে ছিল। আমি আর আপু তো ১ প্লেট ২ জন মিলে খেয়েছি। আর ওখানে ভাইয়া আর আরেকটা মামা ছিল, ওরা মিলে ১ টা প্লেট খেয়েছে। আসলে ওরকম টাইমে ওরকম খাওয়ার কোনো রুচিও ছিল না। তারপর আমরা একদম রিক্সা নিয়ে চলে আসি। মেট্রো রেলে আমরা গিয়েছিলাম। মেট্রো রেলেই ব্যাক করছি। এত সুন্দর লাগছিল সানসেটটা। একদম বিকেল হয়ে গেছিল। একটু পরে আজান দিয়ে দিবে, সন্ধ্যা হয়ে যাবে। আর ট্রেন থেকে এরকম সানসেট দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার। এজন্য কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি। তো এই ছিল আমাদের সকাল থেকে এই বিকেল পর্যন্ত আমরা কোথায় কি করলাম। সন্ধ্যা থেকে রাতে কি করলাম সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো। ভালো থাকবেন।